আজকে শুনবেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা মৃত্যুদণ্ডের দ্বিতীয় অংশ। কিন্তু তার আগে চলুন একবার আগের অংশটি রিক্যাপ করে নিই। প্রথম অংশে আপনারা শুনেছেন হানিফ খাঁ বলে একটি মোস্ট ওয়ান্টেড ডাকাতকে ধরার পর তাকে ফাঁসির হুকুম দেওয়া হয়। কথা মতো তার ফাঁসিও হয়, কিন্তু ঠিক তারপর থেকে খুঁজে পাওয়া যায় না তার লাশ। পুলিশ, আদালত সবাই আশ্চর্য হয়ে যায় এবং তদন্ত করতে শুরু করবে। ঠিক সেই সময় তারা বুঝতে পারে হানিফ খাঁ মরে ভূত হয়েছে এবং সে তাণ্ডব করতে শুরু করে দিয়েছে গ্রামের বিভিন্ন জায়গায়। মরে গিয়েও সে ভূত হয়ে চতুর্দিকে ডাকাতি করছে। পুলিশ তাকে কোনোভাবেই ধরতে পারছে না। ভূতকে ধরবেই বা কি করে? ফলে তার ঔদ্ধত্য আরও বেড়ে যাচ্ছে। এরকম চলতে চলতে একজন পুলিশ অফিসার এবং দুজন ডিটেকটিভ মিলে তারা তদন্ত শুরু করলেন। আজকে শুনবেন তারপর থেকে শুরু হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা মৃত্যুদণ্ডের দ্বিতীয় অংশ। কিন্তু যে কদিন তারা সেখানে ছিলেন, সেই সময়ের মধ্যে ভূতের কোনো রকম অত্যাচার তাদের কানে এলো না, বা পাশাপাশি গ্রামের কোনো লোক সে ভূতকে দেখতেও পেল না বা তার কথাও শুনতে পেল না। দারোগাবাবু ওই মামলার তদন্ত করলেন ঠিকই, কিন্তু কোনো রকম কিনারা না করতে পেরে সে জায়গা ছেড়ে তিনি থানায় চলে গেলেন। এখানে বলা বাহুল্যই যে সেই দুই ডিটেকটিভও তার সাথে সেই জায়গা ছাড়লেন। তাদের সেখান থেকে আসার পর কয়েকদিনের মধ্যে আবার পুনরায় সেই গ্রামে ভূতের উৎপাত শুরু হলো। অনেকে আবার সেই ভূতকে মাঝে মাঝে দেখতেও পায়। এবার অনেকে তার অত্যাচারের কথা শুনতেও পেল। কয়েকটা জায়গায় পুনরায় সেই ভূতের দল আবার ডাকাতি আরম্ভ করলো, কিন্তু সেই দলের একটি ভূতকেও ধরা গেল না। স্পষ্টভাবে জানতেও পারা গেল না তাদের পরিচয়। এইভাবে ওই গ্রামে পুনরায় আবার অশান্তির সৃষ্টি হলো। বিষয়গুলো ধীরে ধীরে জেলার প্রধান কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করলো। যাতে ওইসব অত্যাচার বন্ধ হয়, সবাই তার প্রচণ্ড চেষ্টা করতে লাগলেন। গ্রামের প্রধান প্রধান লোকদের ডেকে যাতে তারা পুলিশকে উপযুক্ত কিছু সাহায্য করেন তার জন্য অনুরোধ করলেন, ও পুলিশ কর্মচারীদের মধ্যে থেকে বেছে বেছে কয়েকজন কর্মচারীকে নিয়োগ করা হলো। তাদের কাজই হলো ওই ভূতের দলের অনুসন্ধান করা, কিন্তু খুবই চুপিসারে। এর পেছনে রহস্যময় তথ্য যা আছে তা সবই আবিষ্কার করতে হবে তাদের। কর্মচারীরা ছদ্মবেশে গ্রামে গ্রামে ঘুরতে লাগলেন। নানা স্থানে নানা লোকের সাথে দেখা করে যাতে কোনোভাবে এই ভূতের খোঁজ করতে পারেন তারই চেষ্টা করতে লাগলেন তারা। যেরকম লোক নিয়োগ করলে এই বিষয়ের খোঁজ হতে পারে, প্রচুর পরিমাণে সেরকম সরকারি টাকা খরচ করে লোক নিয়োগ করা হলো। এইভাবে আরও কিছুদিন কেটে গেল, কিন্তু সেই ফল একই। কোথাও কোনো রকমের বিষয়ের নির্দিষ্ট খোঁজ দিতে কেউই পারছে না। কর্মচারীদের মধ্যে কেউই তার কাজে সফল হতে না পেরে মনে মনে তারা সময়ের সাথে সাথে ভীষণ লজ্জিত হতে লাগলো। কিভাবে তারা কাঙ্ক্ষিত কাজটি সম্পূর্ণ করতে পারবেন, একাগ্র মনে কেবল তাই চিন্তা করতে লাগলেন সবাই। কোনো রকমের উপায় স্থির করতে না পেরে একবার যে ব্যক্তি হানিফ খাঁকে ধরিয়ে দিয়েছিলেন তার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিলেন সবাই। তার ঠিকানা তারা কেউই জানত না। পুরাতন মামলার কাগজপত্র থেকে তার ঠিকানাটা বার করা হলো। পুলিশ যে ওই ব্যক্তির সাহায্য গ্রহণ করতে প্রস্তুত হয়েছেন একথা অন্য কোনো কর্মচারী বা থানার বেশিরভাগ মানুষকেই জানানো পর্যন্ত হলো না। কর্মচারীদের মধ্যে একজন নিজেই নামলেন সেই কাজে, এবং বহু চেষ্টায় হাবেদ আলীর খোঁজও পেলেন, যে ব্যক্তি হানিফ খাঁর খবর দিয়েছিল এবং তাকে ধরিয়ে দিয়েছিল। হাবেদ আলী আগে হানিফ খাঁর ডাকাত দলেরই একজন ছিল। হানিফ খাঁ মরে গেছে, মরে সে ভূতই হোক বা অন্য কিছুই হোক, তার এখনকার খবর যে হাবেদের কাছে পাওয়া যাবে না তা সেই কর্মচারী খুব ভালো করেই জানতেন। কারণ হানিফ খাঁকে ধরিয়ে দেওয়ার পর হাবেদ আলী ওই দলের মধ্যে ঢুকতে আর সাহস করেনি। কিন্তু কর্মচারী এটা জানতেন যে হাবেদ আলী যে সময় ডাকাত দলে যুক্ত ছিল সেই সময় সেই দলে অন্য যেসব ডাকাত ছিল তাদের সে নিশ্চয়ই চেনে, আর যেখানে যেখানে তারা বাস করত তাও তার নিশ্চয়ই জানা আছে। তাই তার কাছে যদি যাওয়া যায়, যদি ওই সব লোকজনের নামধাম জানতে পারা যায়, যদি তাদেরকে কোনোভাবে উপায়ে পার করা যায়, তাহলে সম্প্রতি যেসব ডাকাতি হয়েছে তার তো একটা কিনারা করাও যেতে পারে। মনে মনে এরকম ভেবে হাবেদ আলীকে হাত করবার জন্য নেমে পড়লেন তিনি।
যতদিন পর্যন্ত হাভেদ আলী তার নিজের বাড়ির কাজকর্মে হস্তক্ষেপ করতে না পারে, ততদিন পর্যন্ত অফিসার তার পরিবারের সব খরচ সরকারের টাকায় চালান। তাছাড়াও সময় সময় আরও 10 কোটি টাকা দিয়ে তাকে ভালো করে হাত করে নেন। হাভেদ আলীও সাধ্যমতো সেই কর্মচারীকে সাহায্য করতে রাজি হয়ে কখনো একা বা কখনো তাকে সঙ্গে নিয়ে নানা জায়গায় ঘুরে বেড়াতে লাগলো। সময় সময় পুরনো দলের ডাকাতদের মধ্যে কার কোথায় বাড়ি তা সেই কর্মচারীকে গোপনে দেখিয়ে দিতে লাগলো। এইভাবে হাভেদ আলী সেই কর্মচারীর কাছে বিশেষ সাহায্য পেতে লাগলো। অফিসারকে বিভিন্নভাবে পরীক্ষা করে হাভেদ আলী বেশ বুঝতে পারল যে এই কর্মচারী থেকে তার কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই। উপরন্তু সরকারি কাজে সাহায্য করতে গিয়ে যদিও কোনো উপায়ে বিপদে পড়ে, এই কর্মচারী তাকে বিপদ থেকে অবিলম্বে উদ্ধার করবেন। মনে মনে এই ভেবে সে একদিন সেই কর্মচারীকে বলল, আমি আপনার কাছ থেকে অনেক টাকা নিয়েছি, কিন্তু এই পর্যন্ত আমি আপনার বিশেষ কোনো কাজে আসতে পারিনি। এর জন্য আমি খুবই লজ্জিত। আর আমি ঠিক করেছি যে সামনের 15 দিনের জন্য আমি একবার বের হব। দয়া করে এর মধ্যে আপনি আমার কোনো রকম খোঁজ করবেন না। আমি ঠিক 15 দিন পর আপনাকে খবর জানাবো। পুলিশ কর্মচারী বলল, কোথায় যাবে? তা স্যার আমি আপনাকে এখন বলবো না। আর বলবোই বা কি? আমি যে কোথায় যাব তা আমি নিজেই তো জানি না। ঠিক করেছি যে কোনো উপায়ে আরেকবার ডাকাতের দলের সঙ্গে মিশবো। যদি সফল হতে পারি কোনোভাবে, তাহলে দলনেতার সঙ্গে সবাইকে ধরিয়ে আপনার ঋণ থেকে মুক্ত হব। তা কতদিন পরে দেখা হবে? তা স্যার এখন তো বলতে পারছি না, কিন্তু যতদিনই লাগুক 15 দিনের মধ্যে আমি একবার এসে আপনার সাথে দেখা করে যাব। আর কতদূর সফল হয়েছি সেটাও আপনাকে তখনই বলবো। কিন্তু কিন্তু কি? আমার পরিবার। তোমার পরিবারের জন্য তোমাকে ভাবতে হবে না, সেবার আমার উপর রইল। আমি সর্বদা তাদের খবর নেব ও তাদের যা কিছু খরচ হবে তা এখন আমি যেভাবে দিচ্ছি সেইভাবে দিয়ে আসবো। তোমাকে এই নিয়ে মোটেও ভাবতে হবে না। এই শুনে হাভেদ আলী কর্মচারীর কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। সে যে কোথায় গেল কেউই কোনো খবর জানল না, কেউ বলতেও পারল না। 8-10 দিন তাকে সেখানে বা তার আশেপাশের চত্বরে কেউই আর কোথাও দেখতে পেল না। 12 দিনের দিন হঠাৎ সে আসে। সেই কর্মচারীর সাথে কথা বলে, যে দল আজকাল ডাকাতি করছে তার আমি খোঁজ পেয়েছি স্যার। যদি অনুমতি দেন তাহলে সেখানে গিয়ে যোগ দেব। কিভাবে যোগ দেবে ওখানে? ওদের সাথে ডাকাতি করতে যেতে হবে। ডাকাতি না করে তুমি কি ওদের ধরিয়ে দিতে পারবে না? না স্যার, এখন তো সেটা সম্ভব হবে না। কেন? দলভুক্ত না হলে ওরা আমার কথা বিশ্বাসই করবে না। পুলিশ কর্মচারী বলল, আচ্ছা, তাই হবে, কিন্তু আরেকটা কাজ করতে হবে। আমার কথা মতো ডাকাতি করতে গিয়ে যদি ধরা পড়ো, তখন আমি যাতে তোমাকে বাঁচাতে পারি আগে তার বিশেষ ব্যবস্থা করতে হবে। তারপর আমি তোমাকে ডাকাতের অনুমতি দেব। এখন বলো দেখি, তুমি যে দলের কথা বলছো সে দল এখান থেকে কত দূরে আছে? তারা নানান স্থানে বাস করে স্যার, কিন্তু কাজের সময় তারা একটা জায়গাতেই জড়ো হয়। সেটা এখান থেকে 40 ক্রোশ দূরে। তুমি তত দূর গিয়েছিলে? না গেলে কাজ উদ্ধার করবো কিভাবে স্যার? এই দলের দলনেতাকে? দলনেতার কথা আর বলবেন না, সে বড় ভয়ানক কথা। আমি যে হানিফ খাঁকে ধরিয়ে দিয়েছিলাম সে মোড়ে ভূত, কিন্তু ভূত হয়েও সে নিজের কাজ ছাড়েনি। সে এখন ওই দলেরই ডাকাত, দলনেতা। সে দলনেতার কাজ করলেও আশ্চর্যভাবে নিজে কিছুই নেয় না স্যার। সে তা উড়িয়ে নিয়ে গিয়ে এক এক গ্রামে এক একটা জায়গায় ফেলে দেয়। যে পায় সেই নেয়, তাতেই তার আনন্দ নাকি। তুমি তাকে দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি। সে তোমাকে চিনতে পেরেছিল? খুব চিনতে পেরেছিল স্যার। তুমি যে তাকে ধরিয়ে দিয়েছিলে তার জন্য সে তোমাকে কিছু বলেনি? না, আমি যে তাকে ধরিয়ে দিয়েছিলাম তা বোধহয় সে এখনো বুঝতেও পারেনি। তার চেহারা এখন কেমন? আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে, তবে আগের থেকে সে এখন কিছুটা দুর্বল। পার্থক্যর মধ্যে তার কথা একেবারে খনা হয়ে গেছে, এমনকি তার কথা সহজে বুঝতে পারা যায় না। তাকে দেখে তোমার ভয় হচ্ছিল? দলের একজন লোক আমাকে সঙ্গে করে তার কাছে নিয়ে যায়। ভূতের কথা শুনেই প্রথমে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, তাই তারপর তাকে দেখে এমন ভয় পাই
যে কিছুক্ষণ পর্যন্ত আমার কোনো জ্ঞানই ছিল না। যখন আমার জ্ঞান আসে তখন তিনি আমার উদ্দেশ্যে বললেন, আর কোনো ভয় নেই, দলের কোনো লোকের আমার থেকে কিছুমাত্র ভয় নেই। আমার থেকে তোমাদের কোনো ক্ষতি তো দূরের কথা, অন্য কেউ যদি তোমাদের কোনো ক্ষতি করতে চায় তাহলেও তার ঘাড় আমি মুটকে দেব। তুমি আমার বহুদিনের ছেলে, এবার দলে যোগ দাও। এই কথা বলেই তিনি অদৃশ্য হয়ে গেলেন, আর তাকে দেখতে পেলাম না। তোমার সাথে তার কোথায় দেখা হয়েছিল? একটা বিশাল মাঠের মাঝখানে খুব পুরনো একটা অশ্বত্থ গাছ আছে, তার কাছে একটা খুব বড় পুকুর। ওই পুকুরের চারপাশে ভয়ানক জঙ্গলে ঘেরা। দিনের বেলা সেখানে বাঘ ভাল্লুক ঘুরে বেড়ায়, কোনো লোক ভুল করেও সেখানে যায় না। সকলেই জানে ওইখানে ওই অশ্বত্থ গাছের ওপর ভূত থাকে। ওই জায়গা তুমি আমাকে দেখাতে পারবে? হ্যাঁ স্যার, তা পারবো না কেন? তোমার কি মনে হয় ওই ভূত ওখানেই থাকে? ভূতের বাসস্থান ঠিক কোথায় তা তো আমি বুঝতে পারিনি স্যার। সে বিষয়ে তোমাকে ভালো করে খোঁজ করতে হবে। আমি তো সেটাই খোঁজ করার চেষ্টায় আছি, কিন্তু ওদের সামনে ডাকাতিতে না নামলে ওরা আমাকে পুরোপুরি বিশ্বাসই করবে না। আমি তোমাকে সেই ব্যবস্থা করে দিচ্ছি, তার জন্য তোমার কোনো চিন্তা নেই। তুমি এখন বাড়ি যাও, কাল এসে আমার সাথে দেখা করবে। তার কথা শুনে হাভেদ আলী চলে গেল এবং সেই কর্মচারী তার ঊর্ধ্বতন কর্মচারী ও জেলার সর্বপ্রধান বিচারককে সমস্ত কথা খুলে জানালেন। তারা অনেক ভাবনা চিন্তা করে বললেন, এভাবে যদি ডাকাতের দল ধরা পড়ে তাহলে ক্ষতি নেই, তবে আগে থেকে এমন বন্দোবস্ত করতে হবে যে ডাকাতি করবার সময় যেন সবাইকে একসঙ্গে ধরা যায়। পরদিন সকালে হাভেদ আলী এসে কর্মচারীকে বললেন, কিছু ব্যবস্থা করতে পেরেছেন স্যার? হ্যাঁ, তুমি সহজেই ডাকাত দলে মিশতে পারো। আর ডাকাতি? তাও পারবে, কিন্তু একটা কথা আছে। কি স্যার? এরকম কোনো উপায় করতে হবে যাতে ডাকাতি করার সময় আমরা ওদের ধরতে পারি। আপনারা যদি সেটা করতে চান তাহলে খুব কঠিন হলেও আমি তার ব্যবস্থা করে দেব, কিন্তু এইভাবে কাজ করতে আমি বারণ করব, কারণ তাতে উভয় পক্ষের অনেক খুন জখম হওয়ার সম্ভাবনা আছে। তা জানি, কিন্তু এখানে সর্বপ্রধান বিচারপতির ওই রকমই ইচ্ছা। যদি তার ইচ্ছা তাই থাকে তবে আমি সেভাবেই ব্যবস্থা করছি। পুলিশ কর্মচারী এবার ভেবে জিজ্ঞেস করলো, আমরা আগে থেকে কি করে জানতে পারবো যে কবে ও কোন সময় সে কাজ হবে? হাভেদ আলী বলল, তাহলে এক কাজ করতে হবে, আমার সাথে একজন বিশ্বাসী লোক দিতে হবে আপনাকে, আর একজন দ্রুত ঘোড়সওয়ার জোগাড় করতে হবে। যে গ্রামে বসে ডাকাতি সব ঠিক হবে আমি সেই গ্রামে বিশ্বাসী লোককে রাখবো। যখনই ডাকাতির সময় ও স্থান ঠিক হবে অমনি আমি তাকে সেই সংবাদ দিয়ে দেব। আর ওই ঘোড়সওয়ারিকে কোনো পাশের গ্রামে রাখতে হবে। লোকটি ওই সংবাদ ঘোড়সওয়ারিকে দিলেই সে দ্রুত যাতে ঘোড়ায় চড়ে এসে আপনাকে ওই সংবাদটা জানিয়ে দিতে পারে, এবং তখনই আপনারা সদল বলে ডাকাতির জায়গায় গিয়ে ডাকাতির সময় আমাদেরকে ধরবেন। যদি এমন ব্যবস্থা করতে পারেন তাহলে কাজ হবে, কিন্তু খুবই বিশ্বাসী লোক দরকার, না হলে সবকিছু ভণ্ডু হয়ে যাবে, আমাদেরও সমস্ত পরিকল্পনা ফাঁস হয়ে যাবে, তাহলে আর শেষ পর্যন্ত কোনো কাজই হবে না। হাভেদ আলীর কথা শুনে অফিসার বুঝতে পারলেন যে সে যা বলছে তা সম্পূর্ণ যুক্তিসঙ্গত। এখন এমন বিশ্বাসী লোক ও অশ্বারোহী কোথায় পাওয়া যাবে এ বিষয়ে ওই কর্মচারী তার ঊর্ধ্বতন কর্মচারীর সাথে পরামর্শ করে ঠিক করলেন যে তিনি হাভেদ আলীর সাথে যাবেন ও জেলার অশ্বারোহী পুলিশের যিনি নেতা তিনিও ঘোড়ার পিঠে চড়ে নিকটবর্তী গ্রামে অপেক্ষা করবেন। এটা তিনি হাভেদ আলীকে জানালেন। হাভেদ আলীও ওই প্রস্তাবে রাজি হয়ে বাড়ি থেকে বের হলো। এবার সেই কর্মচারী তার সাথে গেলেন। তিনি দূর থেকে হাভেদ আলীকে অনুসরণ করতে শুরু করলেন। যে গ্রামে যেভাবে থাকলে তার উপর কোনো রকম সন্দেহ হবে না সেভাবে নিজের পরিচয় দিলেন তিনি। কর্মচারী ভদ্রলোক, সুতরাং ভদ্রবেশে তাকে নানা গ্রামে যেতে হলো। সেখানে তিনি থাকার জায়গাও পেয়ে গেলেন। সব জায়গায় তিনি নিজেকে স্কুল বা পাঠশালা পরিদর্শক বলে পরিচয় দিলেন। স্কুল বা পাঠশালা পরিদর্শন করতে করতে তিনি চারদিকে ঘুরতেও লাগলেন। যেসব গ্রামে 2-4 দিন থাকতে হলো সেখানে তার শরীর খারাপ হয়েছে বলে সময় কাটাতে লাগলেন। এদিকে অশ্বারোহী ওখানে ঘোড়া বা গরু কিনতে এসেছেন
এই পরিচয়ে নানা জায়গায় থাকতে লাগলো। কোনো কোনো জায়গায় গরু বা ঘোড়া কেনার জন্য কিছু কিছু বায়নাও দিতে লাগলেন। এভাবে হাবেদ আলী ও কর্মচারী দুজন নিজের নিজের কাজ উদ্ধারের অপেক্ষায় দিন কাটাতে লাগলেন। শেষে হাবেদ আলী ও দুজন কর্মচারী জেলা থেকে বেরিয়ে যাওয়ার পর সর্বপ্রধান পুলিশ কর্মচারী ও সর্বপ্রধান জজ সাহেব সবকিছুই প্রস্তুত রাখলেন, যাতে সংবাদ পাওয়া মাত্রই তারা সদলবলে যেতে পারেন। একটু দেরি হবে না এতে। এইভাবেই ঠিক হলো, ও এটাও ঠিক হলো যে তারা নিজেরাই ওই কাজে যাবেন। জেলার সব কর্মচারী বুঝতে পারল যে কিছু একটা ঘটবে বোধহয়, কোথাও দাঙ্গার সম্ভাবনা আছে। তাই সব সিপাহী সবসময় প্রস্তুত থাকে, কিন্তু কেন প্রস্তুত থাকেন তা সঠিক কেউই জানে না। যারা প্রস্তুত থাকে তারাও বলতে পারে না যে কি কাজে কোথায় যেতে হবে। এইভাবেই প্রায় 10 দিন কেটে গেল। এদিকে সর্বপ্রধান কর্মচারীরা নিজেদের দলবলের সাথে সশস্ত্র হয়ে প্রস্তুত রইলেন। অন্যদিকে হাবেদ আলী ও কর্মচারী দুজন ছদ্মবেশে গ্রামে গ্রামে ঘুরতে লাগলেন। শেষমেশ 11 দিনের দিন হাবেদ আলী এসে সেই পুলিশ কর্মচারীকে সংবাদ দিল যে আগামীকাল ঠিক হবে কোন গ্রামে কার বাড়িতে ডাকাতি হবে। এটা বলেই সে চলে গেল। পরের দিন ঠিক 9টার সময় এসে হাফেদ আলী আবার সংবাদ দিল সেই রাতেই ঠিক 12টার পরে ডাকাতি করবে। যে গ্রামে ডাকাতি হবে সেই গ্রামের নামও বলে দিল, কিন্তু কার বাড়িতে ডাকাতি হবে তা সে কোনোভাবেই বলতে পারল না, কারণ যার বাড়িতে ডাকাতি হবে সংবাদদাতার নাম বলেনি। সে শুধু সঙ্গে গিয়ে ওই বাড়ি দেখিয়ে দেবে। এই সংবাদ দিয়ে হাফেদ আলী সেখান থেকে চলে গেল। যেখানে ডাকাতি হবে সেই জায়গা ওই জায়গা থেকে প্রায় 5 ক্রোশ দূরে। যেখানে গেলে খবর পৌঁছে যাবে সেই জেলায় যাওয়ার পথ 7 ক্রোশের কম নয়। 7 ক্রোশ পথ গেলে তবেই সেই জেলায় সংবাদ পৌঁছবে। সেই জায়গা থেকে 5 ক্রোশ পথ গেলে যে গ্রামে ডাকাতি হবে সেই গ্রামে পৌঁছাতে হবে তাদের। এদিকে সময় হাতে মাত্র 3 ঘন্টা। এত কম সময়ের মধ্যে কর্মচারীরা সেখানে পৌঁছতে পারবেন কিনা তা খুবই বলা দুষ্কর। ওই পুলিশ কর্মচারী সেই অশ্বারোহী কর্মচারীকে খবর দিলেন। তিনি দ্রুত বেগে ঘোড়ায় চড়ে কোনো মতে রাত 12টার সময় জেলায় গিয়ে সংবাদ দিলেন। এদিকে কর্মচারীও যে গ্রামে ডাকাতি হওয়ার কথা সেই গ্রামের দিকে হাঁটা শুরু করলেন। ওদিকে জেলায় পুলিশ বাহিনীও প্রস্তুত। তারাও সংবাদ পাওয়া মাত্রই ঘোড়ায় চড়ে সেখান থেকে বেরোলেন। অন্যদিকে যে কজন অশ্বারোহী পুলিশ ছিল তারাও তাদের সাথে যেতে লাগলেন। ওই দলের নেতা যিনি সংবাদ নিয়ে এসেছিলেন তিনিও তার ঘোড়া ছেড়ে অন্য ঘোড়ায় তাদের সাথে যেতে লাগলেন। এইভাবে অশ্বারোহীর সংখ্যা প্রায় 10 জনের বেশি হল না। অন্যান্য কর্মচারীরা প্রায় 100 জন অস্ত্রধারী পুলিশ প্রহরী নিয়ে পায়ে হেঁটে তাদের অনুসরণ করলেন, কিন্তু অশ্বারোহীদের সাথে যেতে না পেরে তারা অনেক পিছিয়ে পড়লেন। সর্বপ্রধান কর্মচারী 2 জন অশ্বারোহীর সাথে যখন সে গ্রামে পৌঁছলেন তখন ডাকাতি প্রায় শেষ হয়ে গেছে, অথচ তাদের অনুচররা এখনো পৌঁছাতে পারেনি। তাদের সাহায্যকারীরা নিতান্ত কম হলেও তারা স্থির থাকার লোক নয়। এক্ষেত্রে 2 জন প্রধান কর্মচারী 10 জন সশস্ত্র অনুচরের সাথে উপস্থিত হলো। ডাকাতের সংখ্যা যতই হোক না কেন নিজেদের জীবনের মায়া করে তারা কখনোই স্থির থাকতে পারবে না। কর্মচারী 2 জন ওই 10 জন অনুচরকে নিয়ে ডাকাতদের আক্রমণ করলেন। অন্য কোনো যে সে আক্রমণ নয়, তাদের উপর একেবারে গুলির বর্ষণ করে দিলেন। ফায়ার! যেন কেউ পালাতে না পারে। একেবারে 12টি বন্দুকের আওয়াজ হলো সঙ্গে সঙ্গে। ডাকাত দলের মধ্যে বন্দুকের শব্দ শোনা গেল। বন্দুকের আওয়াজের সঙ্গে সঙ্গে ডাকাতরা মশাল প্রভৃতি যে সকল আলো ছিল তা একেবারে হঠাৎ নিভিয়ে দিল। তাই জায়গাটি অন্ধকার হয়ে গেল। বন্দুকের সব গুলি ছনছন শব্দে এদিক ওদিক ছুটতে লাগলো। কিছুক্ষণ পর দেখা গেল সেই জায়গা একদম জনশূন্য। বন্দুকের সাহায্যে গুলি চালিয়ে ডাকাতরাও পালিয়েছে। পরে জানা গিয়েছিল হাফেদ আলীও ওদের সাথে ছিল। সে জানতো যে ডাকাতির সময় গন্ডগোল হবে, তাই সে বাড়ির ভেতরে না গিয়ে বাইরে ঘাঁটি আগলাচ্ছিল। অশ্বারোহীদের দূর থেকে দেখতে পেয়ে সাংকেতিক শব্দে ওদেরকে সংবাদ দিয়ে হাফেদ নিজের কাজ সম্পূর্ণ করে ওখান থেকে চলে যায়। ডাকাতরা পালিয়ে যাওয়ার পর আলো জ্বালিয়ে ঘটনাস্থলে ভালোভাবে পরীক্ষা করার সময় সেই সংবাদ সংগ্রহকারী কর্মচারী ও সামনে এসে পৌঁছলেন। ঘটনাস্থলে খোঁজাখুঁজি করে 2টি লাশ পাওয়া গেল। বন্দুকের গুলি ভেদ করে চলে যাওয়ায় ওদের শেষমেশ মৃত্যু হয়েছে। যাদের লাশ পাওয়া গেল তারা ওই গ্রামের লোক নয়,
বা ওই গ্রামের কোনো লোক তাদেরকে চিনতেও পারল না। তাই এটাই সাব্যস্ত হলো যে ওই দুই ব্যক্তি ডাকাত দলেরই লোক। পুলিশের গুলিতে মারা গেছে। ডাকাত দলের মধ্যে থেকে যেসব গুলি ছুঁড়েছিল তাতে পুলিশের সেরকম কোনো ক্ষতি হয়নি, শুধু একটা ঘোড়া সামান্য আহত হয়। পদাতিক কর্মচারীরা যখন পৌঁছালো তখন সবই শেষ হয়ে গিয়েছিল। ডাকাতরা অন্ধকারের সাহায্যে কোন দিকে ও কেমনভাবে পালিয়েছে তার জানতে পারা যায়নি, তাই অশ্বারোহীরাও তাদেরকে আর অনুসরণ করতে পারেনি। এইভাবে ব্যর্থ হয়ে প্রথম কর্মচারী দুজন অত্যন্ত ক্ষোভের সাথে নিজেদের স্থানে ফিরলেন। সময় মতো হাফেদ আলী এসে সেই কর্মচারীর সাথে দেখা করল এবং যেভাবে তারা ওই ডাকাতি করে পালিয়েছিলেন তার বিবরণ দিল। আরও বলল যে সে ভূত এবারও দলনেতা হয়ে ডাকাতি করতে গিয়েছিল, কিন্তু আক্রান্ত আমরা সবাই যখন পালাচ্ছিলাম তখন সেখানে তাকে দেখতে পাওয়া যায়নি। ডাকাতি করে যেসব জিনিস আনা হচ্ছিল তার ডাকাতির 4 দিন পর সবার মধ্যে ভাগ করা হলো। সেই সময়ও দলনেতা আসেনি। অন্যান্য ডাকাতরা তাদের যে যার অংশ নিয়ে পালিয়ে যায়, আর দলনেতার অংশ একজনের কাছে গচ্ছিত থাকে। হাফেদ আলী এই সব কিছু কর্মচারীকে বলে তার অংশে যেসব জিনিস পড়েছিল সেগুলো এনে তার সামনে রাখে। ডাকাত দলের যাদের নাম ও বাসস্থান এই পর্যন্ত জানতে পেরেছিল তার একটি তালিকা তাকে দিল। এই খবরগুলো কর্মচারীকে দিয়ে হাফেদ আলী তার পরামর্শ মতো আবার সেখান থেকে চলে গেল। এবার তিনি তাকে বলে দিলেন, যেভাবেই হোক ওই ভূতের বাসস্থান ঠিক করে জেনে আসবে। প্রায় 1 সপ্তাহ পরে হাফেদ আলী আবার ফিরে এলো। এবার সে ভূতের বাসস্থানের খোঁজ পেয়েছি স্যার। যে জঙ্গলের ভেতর তার সঙ্গে প্রথম দেখা হয়েছিল সেই জঙ্গলের মধ্যেই তার বাস। তবে তার বাসস্থান নিজের চোখে না দেখলেও বিশ্বস্ত সূত্রে তা জানতে পেরেছি। হাফেদ আলীর কথা শুনে কর্মচারী সবকিছু তার ঊর্ধ্বতনকে জানালেন। শেষ পর্যন্ত এটাই ঠিক হলো যে যত লোক দরকার তত লোক জোগাড় করে ওই জঙ্গল ঘেরাও করতে হবে। ভোরেই সবাই চারদিক থেকে একসাথে জঙ্গলের দিকে এগোতে থাকবেন। যারা ওই কাজে নিযুক্ত হবে সবাইকে পুলিশের পোশাক পরে ওই কাজ করতে হবে, কারণ পুলিশের লোক ছাড়া যাকে ওই জঙ্গলের মধ্যে দেখা যাবে তাকেই ধরা হবে ও বন্দী করা হবে। এই সিদ্ধান্তে এরপর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পুলিশ কর্মী ও প্রহরীদের আনা হলো। জেলার মধ্যে সমস্ত গ্রামের ও থানার যত সব পুলিশ কর্মচারী ও কনস্টেবল ছিল সবাই নির্দিষ্ট দিনে সদরে আসলেন। তাছাড়া আশেপাশের সমস্ত এলাকা থেকেও পুলিশ সদস্যরা এলেন। হাফেদ আলী আগেই সেই জায়গা গোপনে দেখিয়ে দিয়েছিল। কয়েকজন কর্মচারী ছদ্মবেশে সেখানে গিয়ে ওই জঙ্গল ও পুকুরের অবস্থা ভালোভাবে দেখে নিলেন। নির্দিষ্ট দিনে সন্ধ্যার পরে সব পুলিশ কর্মচারীরা সদর থেকে বেরিয়ে নিজ নিজ গন্তব্যস্থলে যেতে লাগলেন। যখন তারা সবাই সেখানে গিয়ে পৌঁছয় তখন রাত প্রায় 3টে। তখন থেকেই তারা ওই জঙ্গল ও পুকুরের চারপাশে ধীরে ধীরে ঘেরাও শুরু করলেন। সকলে যে যার জায়গা নিতে প্রায় 4টে বেজে গেল, কিন্তু 5টা বাজার সঙ্গে সঙ্গেই চারদিক থেকে সেই জঙ্গলে এগোতে লাগলেন তারা। 3-4 হাত ছেড়ে একজন লোক রাখা হয়েছিল। ওরা যাতে নিজের নিজের কাজ ঠিকভাবে করতে পারে তা দেখার জন্য প্রত্যেক 10 জন কনস্টেবলের উপর একজন কর্মচারী নিয়োগ করা হয়েছিল। আবার তাদের উপর একজন ঊর্ধ্বতন কর্মচারী। এই অভিযানে নিযুক্ত সকলেই সশস্ত্র ছিলেন। যিনি যে অস্ত্রে পারদর্শী তাকে তাই দেওয়া হয়েছিল। কনস্টেবলের লাঠি নিয়েছিল, কর্মচারীদেরকে তরোয়াল, বন্দুক ও পিস্তল দেওয়া হয়েছিল। এইভাবে সবাই সেই জঙ্গল ভেদ করে এগোতে লাগলো। ক্রমে বাঘ, চিতাবাঘের মতো ভয়ঙ্কর সব জন্তুর দেখা মিলল। পুলিশ কর্মীদের মধ্যে কেউ বা তাদের হাতে মারা গেল, কেউ বা পালালো ওই জঙ্গলের মাঝখানে পৌঁছে। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল একটা বহু পুরনো পুকুরের ধারে ছোট একটা কুঁড়ে ঘর। 4 জন ঊর্ধ্বতন কর্মচারী বন্দুক হাতে কুঁড়ে ঘরের সামনে গেলেন। দেখলেন ওই কুঁড়ে ঘরটি 2 ভাগে বিভক্ত। এক ভাগে 3 জন লোক ও অন্য ভাগে 1 জন লোক। একজন মহিলাও দাঁড়িয়ে। তাদের কাছে অস্ত্রশস্ত্র থাকলেও ওরা কোনো রকম প্রতিরোধ করল না। বোধহয় কয়েকশো লোককে দেখে সহজে তারা হাত থেকে পালাবার কোনো আশা ভেবে পায়নি, তাই তারা সহজে আত্মসমর্পণ করল। যে 3 জন লোককে ওই কুঁড়ে ঘরের এক অংশে পাওয়া গিয়েছিল তাদেরকে দলের কেউই চিনতে পারল না, কিন্তু মহিলার সাথে যাকে পাওয়া গিয়েছিল তাকে একজন কর্মচারী চিনতে পারলেন। বললেন, আমার যদি ভুল না হয়ে থাকে আর ওই হানিফ খা যদি এখনো বেঁচে থাকে তাহলে আমি নিশ্চিত বলতে পারি যে হানিফ খার ফাঁসি হয়েছিল। এ সেই হানিফ খা ছাড়া আর কেউ নয়। তবে
সে যদি মরে ভূত হয়ে থাকে তাহলেও এর চেহারার সাথে হানিফ খাঁর চেহারার কোনো পার্থক্য নেই। সেই সময় ওদেরকে কর্মচারীরা দু একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, কিন্তু কেউই তাদের প্রশ্নের কোনো উত্তর দিল না। একজন বলল, দেখুন মশাই, আমাদের এখন কোনো প্রশ্নের উত্তর জিজ্ঞেস করবেন না। যেখানে নিয়ে যেতে চান নিয়ে চলুন, সেখানেই আপনাদের সব প্রশ্নের উত্তর পাবেন। এরপর পুলিশ কর্মীরা ওই জঙ্গলটি ভালোভাবে দেখলেন, কিন্তু সেখানে ওই কয়েকজন ছাড়া আর অন্য কোনো লোককে পাওয়া গেল না। সন্দেহের জায়গাগুলি খোঁড়া হলো, পুকুরটার ভেতর যত দূর সম্ভব খোঁজ করা হলো, কিন্তু কয়েকটা পিস্তল, কাঁসার বাসন ছাড়া আর কিছুই পাওয়া গেল না। ওই কুঁড়ে ঘর ও তার পাশাপাশি সব জায়গায় ভালোভাবে খুঁড়েও কয়েকটা জায়গায় সোনার উপর গয়না ও অল্প কিছু মুদ্রা ছাড়া দামি কিছুই আর পাওয়া গেল না। তবে বন্দুক, তরোয়াল, লাঠি ইত্যাদি অস্ত্রশস্ত্র ওই কুঠিরের এক ধারে অনেক পাওয়া গিয়েছিল। ওইসব জিনিসের সাথে যে 5 জনকে ধরা হয়েছিল তাদেরকে জেলার সদর থানায় নিয়ে আনা হলো। গয়না প্রভৃতি যেসব জিনিসপত্র পাওয়া গিয়েছিল সে সবই যে ডাকাতি করে পাওয়া সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। খোঁজ করার ফলে ধীরে ধীরে ওইসব জিনিসের আসল মালিকরাও বের হলো। যেসব ডাকাতের নাম ও ঠিকানা আবেদ আলী আগে দিয়েছিল তারাও ধীরে ধীরে যে যার বাড়িতে ধরা পড়তে লাগলো। তাদের কাছেও কিছু কিছু ডাকাতি জিনিস পাওয়া গেল। যারা হানিফ খাঁকে ভালোভাবে চিনত তাদের সবাইকে একে একে ডেকে আনা হলো। সবাই হানিফ খাঁকে চিনতে পারলেন, কিন্তু কেউই সহজে বিশ্বাস করতে চাইলেন না যে ওই ব্যক্তি হানিফ খাঁ। তাদের মধ্যে অনেকেই বললেন, আরে ধুর, যে মরে গেছে সে আবার বেঁচে আসবে কি করে? এ আসলে হানিফ খাঁ নয়, সে মরে ভূত হয়ে গেছে, আর এই হচ্ছে সেই ভূত। এদিকে ভূত ধরা পড়েছে সেই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। ভূত দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন সেখানে আসতে শুরু করলো। কেউ বা সাহস করে কাছে গিয়ে ওকে দেখলো, কেউ বা দূর থেকে উঁকি মেরে দেখলো। কারোর আবার যদি সেই সাহস না হয়ে থাকে, অন্যজন যা দেখেছে তা শুনে সেখান থেকে চলে গেল। হ্যাঁ গো, ভেতরে যাকে দেখলে তাকে কি পুরোই হানিফ খাঁর মতো দেখতে? আরে আমি শিওর ওটা হানিফ খাঁ। একবার জানলা দিয়ে উকি মেরে দেখো না। না বাবা, আমার তো তুলরাশি, এসব ভূত প্রেত সহ্য হয় না। একদম অদ্ভুত ঘটনা। ভূতকে এভাবে পুলিশের স্টেশনে বসে থাকতে বাপের জন্মে দেখিনি। হানিফ খাঁর সাথে আরও যে 3 জন ধরা পড়েছিল তারা শেষ পর্যন্ত নিজের পরিচয় দিল। তারা কে কোথায় থাকে, তাদের বাড়িও তা বলল। ডাকাতি করেই যে তারা জীবনযাপন করে তাও তারা স্বীকার করল, এবং যে সব জায়গায় তারা ডাকাতি করেছিল তাও তারা বলল। তারা আরও বলল তারা 3 জন সর্দার হানিফ খাঁর সবচেয়ে প্রিয় শিষ্য, সেই জন্য তারা প্রায় হানিফ খাঁর কাছে থাকে। ওই মহিলার ব্যাপারেও কিছু তথ্য জানা গেল। সে প্রায় অনেক দিন থেকেই হানিফ খাঁর কাছে আশ্রিত। হানিফ খাঁও তাকে প্রাণ দিয়ে ভালোবাসত, যেখানে যায় তাকে সঙ্গে নিয়ে যায়। সেই জন্য এ নির্জন বাসেও সে হানিফ খাঁর সহচরী। হানিফ খাঁ প্রথম তার পরিচয় গোপন করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখল তার সব কথাই ক্রমে শেষমেশ প্রকাশ পেয়ে যাচ্ছে। তাই সে সবই স্বীকার করল তারই নাম হানিফ খাঁ। সেই আগে ধরা পড়ে ফাঁসির হুকুম পায়। সবার সামনে তাকে ফাঁসি কাটে ঝোলানো হয়, কিন্তু রহস্য হলো সে বাঁচল কিভাবে। সে জানালো, জল্লাদ যখন তার গলায় দড়ি পরিয়ে দেয় সেই জল্লাদই ছিল তার দলের লোক। সে ওই দড়িতে এমনভাবে ফাঁস দিয়ে রেখেছিল যে গলায় দড়ি দিয়ে সজোরে উপর থেকে পড়লেই ওই দড়ির ফাঁস গলায় আটকাবে না। যখন সে ফাঁসি মঞ্চের উপরে ঝুলে পড়ে তখন জল্লাদ ওই মঞ্চের ভেতরেই দাঁড়িয়েছিল। পড়ার সময় নিচ থেকে তাকে ধরে নেয়, তাই গলায় ফাঁস আটকায়ও নি এবং সেইভাবে আঘাতও লাগেনি তার। কেবল কিছুক্ষণ মাত্র ঝুলে থাকা। কিছুক্ষণ পরেই সুযোগ মতো ওই জল্লাদ তাকে ওই দড়ির ফাঁস থেকে নামিয়ে নিজের ঘরে লুকিয়ে রাখে। রাতে অনেক কষ্টে জেলের ভেতর থেকে বের করে দেয়। সে মরেনি বা ভূতও হয়নি, তবে লোকদের ভয় দেখানোর জন্য সে আজ পর্যন্ত ভূত সেজে বেড়াতো। এই জন্যই লোকে জানতো হানিফ খাঁ মরে ভূত হয়েছে, তাই তারা কেউই তার কাছে আসতে সাহস করত না এবং নির্বিপাকে তারা ডাকাতি করে বেরিয়ে যেত। এই সমস্ত কিছু জানার পর হানিফ খাঁর আবার বিচার হলো, আর সেই ভূতের বিচার দেখবার জন্য অনেক অনেক লোক এলো, কারণ তারা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছে না যে হানিফ খাঁ বেঁচে আছে। যে জজ সাহেব আগে হানিফ খাঁর বিচার করেছিলেন এবারও তিনি সেই ভূতের বিচার শুরু করলেন। বিচার চলাকালীন শুধু এইরকম প্রমাণই নেওয়া হলো যে এই লোকটাই হানিফ খাঁ। এর আগে এরই চরম দণ্ডের আদেশ হয়। এইসব প্রমাণ নিয়ে জজ সাহেব এই আদেশ দিলেন
যে আগের মামলার বিচারে তার ওপর চাপানো যেসব দণ্ড, সেই প্রত্যেকটাই কার্যকর হবে এবার। ফাঁসি কাটে ঝুলিয়ে তাকে এবার নিশ্চিত ইহজগৎ থেকে পরজগতে পাঠানো হবে। কাঠকড়া থেকে বের হওয়ার সময় জজ সাহেব হানিফ খাঁকে বললেন, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমি কেন আপনার বাড়িতে ডাকাতি করতে গিয়েছিলাম সেটাই আপনি জানতে চান, তাই তো? আপনি বিচারের সময় আপনার পূর্ণ ক্ষমতার পরিচয় দিয়েছিলেন, তাই আমিও আমার পূর্ণ ক্ষমতার পরিচয় দিতে আপনার বাড়িতে ডাকাতি করতে গিয়েছিলাম। কিন্তু পুরোপুরি সফল না হতে পেরে হাতের সামনে যা পেয়েছি তাই নিয়ে পালিয়ে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল আপনাকে খুন করা। জজ সাহেব শুনে হাসলেন। তার দলের অন্যান্য ডাকাত যারা ধরা পড়েছিল বিচারে তারাও যথাযথ শাস্তি পেল। হানিফ খাঁর ফাঁসিতে এবার স্থানীয় জল্লাদকে বিশ্বাস না করে অন্য স্থানের জল্লাদকে দিয়ে জেলার সর্বপ্রধান কর্মচারীর সামনে কাজটি করা হলো, এবং তারপর থেকেই ওই এলাকার আর কোনো ডাকাতির খবর পাওয়া যায়নি। শেষ হলো মৃত্যুদণ্ডের শেষ অংশ।